ঘোষণাটা হয় 4 তারিখ জুলাইয়ে। 4 তারিখ ঘোষণা হলে 4 তারিখটা মেবি বৃহস্পতিবার ছিল। তো শুক্র শনিবার শুক্রবার ঘোষণা হয়েছিল। তো 4 তারিখ ঘোষণা হলে আমরা 4 তারিখ ঘোষণা করি যে প্রোগ্রামটা করবো আমরা 6 তারিখ। 6 জুলাই আনন্দমোহন কলেজ গেটের সামনে সকাল 11টায় আমরা মানববন্ধন ও বিক্ষোভ করবো। 18 সালের যে কোটা ছিল সেটা যে পুনর্বহাল করা হয়েছে তার প্রতিবাদে। এর জন্য আমাদের 5 তারিখ সন্ধ্যার দিকে আনন্দমোহন কলেজের একটা মিটিং হয়। তো ওই মিটিংয়ে আমরা হয় 8-10 জনের মতো উপস্থিত ছিলাম। তো এই মিটিংয়ের সিদ্ধান্ত হয় যে এই 6 জুলাই আমরা মানুষের আন্দোলনটা শুরু করি, সেটা হচ্ছে সকালে 11টায় আনন্দমোহন কলেজের গেটের সামনে। তো তখন আনন্দমোহন কলেজের গেটের সামনে আমাদের সর্বোচ্চ লোক ছিল 70-80 এরকম লোক ছিল। আমরা যাওয়ার আগে 3 প্লাটুন এখানে ডিবি ছিল, পুলিশ ছিল। তো তারা 3 প্লাটুন ছিল, আমাদের তুলনায় তারা সংখ্যাই বেশি ছিল। তো তারপর অনেকে ভয় পাইতেছিল যে আসলে তারা কি আমাদের অ্যারেস্ট করবে কিনা। তো আমি আবার টুকটাক আন্দোলনের সাথে আগে থেকে জড়িত ছিলাম। মানে মজার ছলে বলে ফেলছিলাম যে তারা আমাদেরকে সেফটির জন্য আসছে, তারা আজকে আমাদেরকে ভয় দেখানোর জন্য আসে না। টুরিতে আমরা 70-80 জন থাকলেও যখন 16-17 তারিখ তখন থেকে আমাদের 30-40 হাজারের মতো লোক মানসিক আন্দোলনে জমায়েত হয়। তো এর মধ্যে একদিন আমাদের ছিল যে আমরা এটা হচ্ছে 16 তারিখের দিকে 16 তারিখ যখন আমরা ব্রিজে যাই। তো ব্রিজে যাওয়ার দিন আমরা ব্রিজ থেকে আসি, এর মাঝখানে আমাদের তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সে সবাই উপস্থিত থেকে তারও কিছু ছেলে পেলে আমাদের আন্দোলন কর্মীদের উপর হামলা করে। 19 তারিখ আমরা টাউন হল থেকে মিছিল নিয়ে যাই বাইপাস, ঢাকা বাইপাস থেকে ফেরার পথেই মিন্টু কলেজে পদরমোড় এদিক থেকে আমাদের উপর আক্রমণ করা হয়। তো ওই দিন আমরা সংখ্যায় যেরকম বেশি ছিলাম কিন্তু আমাদের ক্লান্তিটা বেশি ছিল, কারণ আমরা এই টাউন হল মোড় থেকে বাইপাস পর্যন্ত মার্চ করে যাওয়ার পর আবার যখন আসতেছি আর সন্ধ্যা হয়ে গেছিলো। শুধু সন্ধ্যা হওয়ার কারণে তারা এই সুযোগটা পায় যে আক্রমণ করার জন্য, তারা উৎপেতে ছিল। তো ওই দিন আমাদের অনেক ভাই আহত হয়। আমাদের সহযোদ্ধা রেদওয়ান হাসান সাগরকে আমরা হারাই ওই মহিলা ডিগ্রি কলেজের সামনে। তার নিথর দেহটা পড়ে থাকে, আমাদের সহযোদ্ধারা হাসপাতালে নিয়ে যায়, চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। তারপরে জুলাইয়ের 30 তারিখ মার্চ ফর জুডিশিয়াল এই প্রোগ্রামে আবার আন্দোলনটা শুরু হয়। তো এটা শুরু হলে ওই দিনও লোক সংখ্যা আবার কম, আগের মতে মুষ্টিমক 70-80 লাখ। তারপরের দিন 1 আগস্ট, এই 1 আগস্ট আমরা টাউন হলে জমায়েত হই। টাউন হল জমায়েত হলে ওই দিন 4-500 লোকের মতো, বেশি লোক নাই, কারণ আন্দোলনে পুলিশ বাধা সৃষ্টি করতেছিল। ওই দিন আরিফ ভাইকে অ্যারেস্ট করতে চাইছিল। আমরা যাই হোক, আমাদের এক মুমিনাসের বোন ছিল, সে জড়ায় ধরে বলছিল যে আমার বাইকে নেওয়া যাবে না, আমরা সাথে ছিলাম। তারপর আমরা টাউন হল অবস্থান করি। তো ওই অবস্থানের দিন একটা স্লোগান ছিল আমার, যে আসছে ফাল্গুন আমরা হব দ্বিগুণ। এই স্লোগানটাতেই, কারণ আমরা যখন দেখছি যে ঢাকাতে এক ভাইকে যখন পুলিশের পিকআপ ভ্যানে করে নিয়ে যাচ্ছে, তো ভাই ফাঁক দিয়ে বলতেছিল যে আসছে ফাল্গুন আমরা হব দ্বিগুণ। তো এটা থেকে আমার মনে হয় যে না, আজকে যদিও আমরা কম কিন্তু আমরা আসলে দ্বিগুণ হব। আমাদের লং মার্চ দিয়ে সন্ধ্যার দিকে আমরা জানতে পারছিলাম যে লং মার্চ তারপর 6 আগস্ট, কিন্তু সন্ধ্যার দিকে ঘোষণা করা হয় 6 আগস্ট না, লং মার্চ 5 আগস্ট। তো 5 আগস্ট যখন লং মার্চ ঘোষণা করা হয়, এই লং মার্চে আমরা আমি সেখানে যারা অবস্থানরত ছিলাম, এদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয় যে আমরা আসলে 5 আগস্ট প্রোগ্রামটা করবো কিনা। তো এদের মধ্যে থেকে অনেকেই বলতেছিল যে আমরা ময়মনসিংহের রক্ত চাইরা আমরা 5 আগস্ট প্রোগ্রামটা করবো না। ওই সময় আসলে আমার এই 5 আগস্ট যেহেতু লং মার্চ, আমি মনে মনে আমার একটা আত্মবিশ্বাস ছিল যে 5 আগস্ট হয়তো ঠিক এই বাংলাদেশে নতুন করে একটা ইতিহাস হতে যাচ্ছে। তো আমি, আমার সাথে আরও 4 জন ছিল, এই আরমান ছিল, আরিফ হাসান তমাল ছিল, রাসেল ছিল, আর আমার বন্ধু ছিল সাদেক। তো এই 5 জনকে নিয়ে রাত্রে 1:30 বাজে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি 4 আগস্ট। তারপরে অনেকের সাথে কথা বললাম, অনেকেই বলতেছিল যে আপনারা যদি অটো করে যান, তো অটো করে গেলে অটোতে ডাকাতে হবে, আপনারা পারলে সিএনজি করে যান। তো আমরা একটা সিএনজি নিলাম এই 5 জনে। আমাদের ঢাকার সিএনজিগুলোতে আসলে সামনে বসা যায় না, কিন্তু ওই দিন তো রাত ছিল, অন্ধকার ছিল, অনেক জায়গায় কারেন্ট ছিল না। তো আমরা 5 জনই চাপাচাপি করে একটা সিএনজি নিয়ে
যখন টঙ্গী ব্রিজ পর্যন্ত যায়, টঙ্গী ব্রিজের উপরে তারা পুলিশ সেনাবাহিনী তারা মানে টেবিল ফেলেই বসে আছে পুলিশ ভ্যান নিয়ে। তো আমরা নিজেদের যাওয়ার চেষ্টা করি, তো নিজেদের দেখি একটা পুলিশ বাসি কল করে চেন্দিটা চাপাই দেয়। তো বলতেছে তোরা কোথায় যাস? তখন আমাদের একটা ছোটো ভাই ছিল রাসেল, সে প্রাইভেট ইউনিভার্সিটি পরে বলছিলাম যে তার বাসায় যাচ্ছি, কারণ হচ্ছে যে সে একলা যেতে পারতেছে না, আমরা আগায় দিতেছি। পরে তো আমাদের ড্রেস আপ দেখেই তো মনে হচ্ছে যে আমরা আন্দোলন কর্মী। আমাদের ছোটো ছোটো একটা করে ভ্যাগ ছিল যে আমরা একটা ড্রেস পরানো আর একটা ড্রেস নিয়ে গেছি, যে আসলে কয়দিন থাকতে হয় ঢাকা আমরা তো জানি না। ওই সামনে এয়ারপোর্টের আগে চেকপোস্টে পরে আমরা 5 জন থেকে আমি নেমে গেলাম পুলিশের সাথে কথা বলতে। তো পুলিশ বলতেছিল যে হ্যাঁ তোরা কোথায় যাস? পরে আমি বলছিলাম যে আমার বোন ঢাকা ইউনিভার্সিটির টিচার, সে জাপান থাকে, তো সে আসছে, মেয়ে মানুষ, সে ভয় পাচ্ছে, এর জন্য আমার 2 ভাই বাজার নিয়ে আমি তাকে রিসিভ করতে যাচ্ছি। স্যার দেশের অবস্থা তো বুঝতেই পারতেছে। পরে সে বিশ্বাস করতে যাচ্ছিল না। তারপর আমার মানিব্যাগ থেকে আমার বড় বোনের বিজেপি কার্ডটা বের করে দিছি। দেখার পরে সে এক পর্যায়ে না বিশ্বাস করছে না, ঠিকই আছে। আর আমরা যেহেতু শাহবাগ চলে আসছি, কিছু একটা ঘটলে শাহবাগ থেকেই হবে, তা আমাদের আর চিন্তা নাই। তো খাবার ফন্দনের চারদিকে ঘুরতেছি। তো আমার ছোটো ভাই আরমান ছিল, সে আরমানের খাবারের স্মেল পেয়ে মানে সকল দোকানপাট বন্ধ থাকে শাহবাগ আন্দোলন চলাকালীন সময়, একটা পর্দা ভেদ করে মাথা ঢুকাই দেয়, দেখে যে বাসা থেকে রান্না করে না, এখানে 2 জন লোক বসে খাচ্ছে, 1 জন লোক এটা বিক্রি করতেছে। তো আমরা এখানে সবাই খাওয়া দাওয়া করি। 5 আগস্ট সকালে খাওয়া দাওয়া করার পরে যখন আমরা বের হব, এর আগেই মানে আমরা দেখতেছি যে এই হরনগুলো বাজতেছিল। বের হয়ে দেখি যে শাহবাগ মোড়টা সাদা হয়ে গেছে সাজোয়াজানে। আমরা ভয় পাইতেছিলাম যে সাজোয়াজানে সবগুলো সেনাবাহিনী বসা, আমরা জানি সাধারণত পুলিশ বসে থাকে, দেখি যে সব সেনাবাহিনী বসা, তারা ব্যাকেলগুলো তাক করে রয়েছে। তখন আমরা ভয় পাইতেছি যে 44 ধারা জারি, আমরা বের হলে কি গুলি করে কিনা। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ছাড়া কাউকে ঢুকতে দেয়। তখন আমরা ঢুকতে পারলাম না। আরেকটা চেকপোস্টে এদিকে গেলাম, ঢুকতেই দেয় না, আইডি কার্ডের কথা না কয়ে এদিকে যাওয়াই যাবে না। এভাবে যখন আরেকটা চেকপোস্টে দিয়ে গেলাম, মানে সেনাবাহিনীর চেকপোস্ট, তারা একজন মানুষ পারাপার করতে পারবে এরকম একটু স্পেস রাখা আছে, আর সব কোনো বন্ধ, তারা ঠিকই রাইফেল তাক করে বসে আছে। তো তখন যখন আমরা ওইদিকে একজন ওইদিকে বের হলো সাদেক, যে তার কাছে ডেক ছিল না, সে দেখে মনে হচ্ছে যে সে স্বাভাবিক কেউ কিনা। যখন সে এদিক দিয়ে এই চেকপোস্টটা পার হলো, তখন আমাদের বিশ্বাসটা হলো যে সেনাবাহিনী যেদিক থেকে আছে এদিক দিয়ে আমরা চাইলে পার হইতে পারবো। তখন বড় যখন ঢুকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল বন্ধ, আমরা ফ্রেশ হওয়ার জন্য একটা হলে ঢুকতে চাইলাম, সুজেশন হলে, আমাদেরকে ঢুকতে দিল। তখন আক্ষেপ করে বলছিলাম যে গার্ড ছিল আর কি গেটে, যে আমার বোন টিচার এই বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আমি হলে ফ্রেশ হইতে পারতেছি না, দেশটা এতই খারাপ হয়ে গেল। একটা মহিলা বলতেছে দেখ আন্দোলন কর্মী ঘুমায়। এটা শোনার পরে আমাদের চোখে ঘুম ছিল, পরে আর আমাদের আর কি মানে ঘুমাবো যে এটা চিন্তা করতে পারি না, যে ঘুমাইলে মানুষ হয়তো এটাই মনে করে। আমরা জানতাম যে আন্দোলনটা 10টা থেকে লং মার্চটা শুরু হয়ে যায়, এর জন্য আমরা বসে আছি। কিন্তু যখন 10টা 11টা বাজে, তারপরেও আমরা এই লং মার্চের জন্য কোনো পরিবেশ দেখতেছি না। যখন 11:30 বাজে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাড় আসতো ফলাফলের সামনে। তো আমরা এই 5 জন, আরও নীলফামারী, নোয়াখালী, এরকম কয়েকটা জায়গা থেকে আর 4-5 জন আসছিল। পরে আমার থেকে ডাক দিল একজন ছাড়, যে তোমরা এদিকে আসো। পরে দিলে লুকিয়ে কোথা থেকে আসছে, এখন ছাড় বলছিল যে তোমরা কোথা থেকে আসছো, আমরা বলছিলাম যে ময়মনসিংহ থেকে আসছে। পরে এই সব বলা ময়মনসিংহ থেকে কেমনে আসতো। পরে স্যারের ছোটো করে হিস্ট্রিটা বললাম যে আমরা কীভাবে আসছি। পরে স্যার বলে যে তোমরা আমাদের সন্তান, আমাদের ক্যাম্পাসে না হোক, কিন্তু আমরা এখানে মার্চ করবো, তোমরা আমাদেরকে দেখো, অবজারভেশন করো, যদি মনে হয় পরিবেশ হয়েছে তোমাদের বের হওয়ার মতো, তখন তোমরা বের হবে, এখন বের হলে তোমাদের গুলি করে মেরে ফেলবে। তো স্যাররা ঠিকই মার্চ করতেছে, তাদের পিছনে পিছনে পুলিশ মানে বুলেট ছুটতেছে উপর দিকে, ফাঁকা গুলি করে। পরে আমরা ওয়েট করতেছিলাম, কিছু কিছু লোকজন আসতেছিল 12:30টার পরে, কেউ আসতেছিল ব্যাট হাতে, এই ট্রাউজার পরা, কেউ আসতেছিল থ্রিকোয়ার্টার পরা, কিছু কিছু মুরব্বী টাইপের এই আন্টির বয়সী কিছু বোরকা পরা লোক আসতেছিল। যখন এরা আসতেছিল, তা আমি হতবাক হচ্ছিলাম যে এরা কারাটা। পরে দেখেছি তারা বোরকা খুলে ফেলছে, বোরকাটা ব্যাগে বলে বলছে শার্ট প্যান্ট পরা আমাদের আপুরা সাহসী 24-এর যোদ্ধারা। তারপর আমরা বিচুলে যখন বের হয়ে দেখতেছি যে মানে এখানে আমরা যাদেরকে মিডিয়াতে দেখছি, যাদেরকে আমরা চিনি, এরা কেউ না আসলে এখানে, মানে সাধারণ শিক্ষার্থীও মনে হয় না। আমাদের কাছে মনে হয়েছিল যে হয়তো টুকাই বা অন্য বাইরের এরা ছেলেমেয়ে। তো তারা তো আসলে এই মার্চটা বুঝতেছে না। যখন এটা বুঝতেছে না, পরে সামনে দাঁড়াইয়া আমরা যে 5 জন ছিলাম, এটা একটা শিকল করে যে আমরা মানে একটা মার্চ করে যাই। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে একটা শিকল করে বিশ্ববিদ্যালয় দিয়ে ঘুরে আর শাহবাগ। তো যখন শাহবাগ ঢুকে আমাদের মতো ছোটো ছোটো মিছিলগুলো আসতেছিল,
আমরা যখন শাহবাগ মরেছিলাম তখন এদের চেহারাগুলো আমি দেখি নাই, আমার কাছে মনে হয়েছে বা এই বয়সী লোকগুলো দেখি নাই। কিন্তু যখন গণভবন থেকে তারা আসতেছে তখন দেখলাম যে এই শ্রেণীর লোকগুলাই বেশি, মাঝ বয়সী লোকগুলা। আমার কাছে মনে হয়েছিল তারা হয়তো শাহবাগও যায় নাই, পুরোটা থেকে মার্চ করে আসে, তারা সরাসরি গণভবন ঢুকে গেছে। যখন শুনতে পাইছে যে আপা ওরাল দিছে, আমার কানের পাশ দিয়ে একটা মানে বুলেট চলে গেলো। তখন তো মানে স্বাধীন বাংলাদেশে এখন আমি মানে স্বাধীন বাংলাদেশে মারা যাবো এটা আমি আর চাই নাই। তাই আমরা যে 5 দিন ছিলাম এদেরকে নিয়ে একটা ভুলের ভিতরে ঢুকে যাই যে এই পরিবেশটা ঠান্ডা হোক। একটা পর্যায়ে যখন পুলিশ ঘোরাগুলি করতে করতে তাদের বুলেট শেষ হয়ে যায়, তখন পরিবেশ ঠান্ডা হয়, তখন সেনাবাহিনী আসে। সেনাবাহিনী এসে সাধারণ মানুষকে শান্ত করে এবং থানাটা হেফাজত করার চেষ্টা করে। তখন আমরা শাহবাগ থানার সামনে দিয়ে আমরা ওই কলাভবনে পৌঁছাই। তখন রাত 10:30 মতো রাতটা পার হয়। পরের দিন সকালে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হই। 6 আগস্ট যখন দেখি যে আমরা মহাখালী বাসে আসি, সব শান্ত, মুক্ত বাতাস, মনে হচ্ছিল যে মানে কি যেন নাই, মানে চাপ মুক্ত মনে হচ্ছিল, মুক্ত বাংলাদেশ।